হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা জানাচ্ছি প্রথমেই আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে বিদেশি যারা এখানে আছেন তাদের দেশে গিয়ে আবার গ্রিন কার্ডের আবেদন করতে হবে। এখান থেকে আগে অনেকেই স্ট্যাটাস অ্যাডজাস্ট করার সুযোগ পেতেন, কিন্তু ট্রাম্প প্রশাসন এই সুযোগ আর রাখছে না। এই বিষয়ে আজকে রিপোর্ট বেরিয়েছে, এই বিষয়টি জানার চেষ্টা করব আজকে। অন্য যে বিষয়গুলো আছে তা হচ্ছে গ্যাস্ট্রিক রোগ। আমাদের ঘরে ঘরে দেখা যায় গ্যাস্ট্রিক রোগে অনেকেই ভোগেন। এই গ্যাস্ট্রিক রোগের লক্ষণ, কারণ এবং এর প্রতিকার, এই বিষয়টি আমরা জানব। নিউ ইয়র্কের সার্বজনীন বইমেলার বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে এবং কি হতে পারে শনি এবং রোববার, অর্থাৎ আগামীকাল এবং পরশু, এই বিষয়টি আজকে জানব। নিজ দলেই কোণঠাসা ট্রাম্প, সিনেট ও হাউসে অনুগতরাই মুখ খুলতে শুরু করেছে তার বিরুদ্ধে প্রকাশ্যে, এই বিষয়টি আজকে আলোচনা করব। স্বামীর অসুস্থতা না ট্রাম্পের অসন্তুষ্টি, নেপথ্যের কারণ কি, এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা বা ন্যাশনাল সিকিউরিটি বিভাগের প্রধান তুলসী গিবার্টের পদত্যাগ। স্ট্যাটেন আইল্যান্ড শিপইয়ার্ডে বিস্ফোরণ, আহত 16, 3 জনের অবস্থা গুরুতর। এই হচ্ছে আজকের বিষয়। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন ডক্টর বি.এম. আতিকুজ্জামান, জনাব হাসান ফেরদৌস, আরিফুর রহমান এবং মিহির চৌধুরী। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শুক্রবার, মে মাসের 22 তারিখ 2025 সালে পুলিশ সান দিয়েগোর মসজিদ হামলাকারীর বাড়ি থেকে অস্ত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল এবং হামলাকারীর অতীতের আচরণ সম্পর্কে কর্তৃপক্ষের অবগত থাকা এবং এই প্রশ্ন উত্থাপন করে যে হামলাটি আদৌ প্রতিহত করা সম্ভব ছিল কিনা তা নিয়ে অনেক আলোচনা সূত্রপাত ঘটেছে ইতিমধ্যেই। যে দুই কিশোর সান দিয়েগোর এই মসজিদে হামলা চালিয়ে 3 জনকে হত্যা করার 1 বছরেরও বেশি সময় আগে তাদেরই একজনের আচরণ নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ তার বাড়ি থেকে ডজন খানেক আগ্নেয়াস্ত্র সরিয়ে নেওয়ার জন্য একটি নির্দেশ দেওয়ার জন্য একটি আদেশ জারি করেছিল। যদিও ক্যালিফোর্নিয়ার চুলা ভিস্তার পুলিশ জানুয়ারি 2025-এর একটি জরুরি আদেশে উল্লেখ করেছিল যে ক্যালের ভালকুয়েজ নাৎসি এবং যে দুইজন হত্যাকারীর একজন অভিযুক্ত হত্যাকারীর ক্যালোর ভালকুয়েজ, তার নাম ভাস্কুয়েজ নাৎসি, এবং গণহত্যাকারীদের আদর্শ হিসাবে মেনে নেওয়ার মতো সন্দেহজনক আচরণে লিপ্ত ছিল। এটা ছিল পুলিশের অভিমত 1 বছর আগে। কিন্তু ওই আদেশে বলা হয়েছিল যে তার বাবা মার্কো ভাস্কুয়েজ পুলিশ কর্মকর্তাদের এটি যাচাই করার অনুমতি দেয়নি, বরং আগ্নেয়াস্ত্রগুলো যথাযথভাবে সংরক্ষিত আছে কিনা এর পরিবর্তে বাবার সম্মানের সাথে পুলিশের অনুরোধটি প্রত্যাখ্যান করেন এবং নিজেই স্বেচ্ছায় অস্ত্রগুলো সরিয়ে নেন বলে জানান। পুলিশের তথ্য মতে গত সোমবার 18 বছর বয়স্কী সেই ভাস্কুয়েজ এবং 17 বছর বয়স্কী কেইন ক্লার্ক উভয় এমন বিশেষ ধরনের পোশাক বা ট্যাকটিক্যাল গিয়ার পরিহিত অবস্থায় ছিলেন যাতে নব্য নাৎসি মহলে সুপরিচিত প্রতীক বা চিহ্ন আঁকা ছিল। সান দিয়েগোর ইসলামিক সেন্টারে হামলা চালায় তারা 3 জন ব্যক্তিকে গুলিবিদ্ধ করার পর নিকটস্থ একটি গাড়ির ভিতরে গিয়ে আত্মহত্যা করে। গতকাল রাতে ভাস্কুয়েজ পরিবারের আইনজীবীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে যদিও বলা হয়েছে যে এই কিশোর অনলাইনে বিদ্বেষমূলক বিভিন্ন পরিসরে বিচরণ করতে গিয়ে উগ্রপন্থায় দীক্ষিত হয়েছিল। অবশ্যই দোষটা দেওয়া হচ্ছে পরিবারের পক্ষ থেকে অনলাইন এই চলাফেরার জন্য, অনলাইনে বিচরণের জন্য। এবং এই বিবৃতিতে আরো উল্লেখ করা হয় যে ভাস্কুয়েজ অটিজম স্পেকট্রাম এর অন্তর্ভুক্ত ছিল এবং সে নিজের পরিচয়ে কিছু অংশকে মেনে নেওয়া এবং সেগুলোর প্রতি ক্ষোভ পোষণ করার মতো মানসিক দ্বন্দ্বেও ভুগছিল। এটা তার পরিবারের পক্ষ থেকে আইনজীবীর বিবৃতি। আইনজীবী আরো লিখেছেন, এই মানসিক অবস্থায় তাকে উগ্রবাদী মতাদর্শ এবং সহিংস বিশ্বাসগুলোর দিকে ধাবিত করেছিল। এটা পরিবারের আইনজীবী আজকে তার বিবৃতিতে জানিয়েছেন গতকাল রাতে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন তুলসী গাবার্ড। শুক্রবার তিনি এই ঘোষণা দিয়ে বলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে লেখা এক চিঠিতে তিনি উল্লেখ করেছেন তার স্বামীর অতি বিরল ধরনের বোন ক্যান্সার ধরা পড়ায় তার পাশে থাকতে
আগামী 30 জুন থেকে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। তবে পারিবারিক কারণ দেখে তুলসী যে চিঠি লিখেছেন হোয়াইট হাউসের একটি সূত্র দাবি করেছে যদিও যে ট্রাম্প প্রশাসনই তাকে আসলে চলে যেতে বাধ্য করেছে। আহ, এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিতও দিয়েছিলেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি নস্যাৎ করার ক্ষেত্রে তুলসী গাবেডের অবস্থান যুক্তরাষ্ট্রের নীতির যে কিছুটা নরম। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পদে গত বছর জানুয়ারিতে সাবেক ডেমোক্রেট দলীয় কংগ্রেস সদস্য, যিনি পরবর্তীতে ট্রাম্পের দলে রিপাবলিকান পার্টিতে যোগ দিয়েছেন এবং সেখান থেকে তিনি এই পদে আসীন হয়েছিলেন এবং তাকে মনোনীত করেছিলেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নিরাপত্তার পদে তাকেই মনোনয়ন দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত অভিবাসী কিলমার আব্রেগো গার্সিয়ার বিরুদ্ধে ক্রিমিনাল অর্থাৎ ফৌজদারি অভিযোগ খারিজ করে দিয়েছেন একজন ফেডারেল বিচারক। আজ শুক্রবার টেনেসি স্টেটের একজন ফেডারেল বিচারক, তার নাম হচ্ছে ওয়েভারলি ক্রেন্স, তিনি কিলমার আব্রেগো গার্সিয়ার বিরুদ্ধে আনীত ক্রিমিনাল অভিযোগটি খারিজ করে দিয়ে বলেছেন যে আব্রেগোর বিরুদ্ধে কথিত মানব পাচারের তদন্ত প্রক্রিয়া ছিল সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। এক্ষেত্রে বিদ্যমান বস্তুনিষ্ঠ প্রমাণাদি নির্দেশ করে, যেটি বিবেচনা করেছেন স্বয়ং বিচারক, যে এল সালভাদরে তার প্রত্যাপনের অর্থাৎ তার ডিপোর্টেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আব্রেগোর সফল আইনি চ্যালেঞ্জ, যেটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জে তিনি বিজয়ী হয়েছিলেন, না থাকলে এবং সেই আইনের চ্যালেঞ্জে তিনি যদি বিজয়ী না থাকলে ট্রাম্প সরকার এই ক্রিমিনাল মামলাটি দায়ের করতো না। অর্থাৎ যেহেতু তিনি সুপ্রিম কোর্ট কর্তৃক ডিপোর্টেশন পাওয়ার পরও যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছিল ট্রাম্প প্রশাসনকে, সেটি না হলে এই মামলাটি হতো না। এটি হচ্ছে ফেডারেল বিচারকের অভিমত। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ ওয়েভারলি ক্রেন্স তার রায় এমনটাই লিখেছেন। গত বছর আব্রেগোকে এল সালভাদরে ডিপোর্ট করার পর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে ট্রাম্প প্রশাসন তাকে ফিরিয়ে আনার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। শেষমেশ তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয় এবং সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে এই মানব পাচারের অভিযোগ আনা হয়, যা 2022 সালে টেনেসি স্টেটে একটি ট্রাফিক তল্লাশি ঘটনার উপর ভিত্তি করে দায়ের করা ছিল। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং সেই সময় পুলিশ কর্মকর্তারা গাড়িটি তদন্তের পর গাড়ির ভিতরে যাত্রীদের বিভিন্ন বিষয়ে তদন্ত করার পর তাকে ছেড়ে দেন। শুক্রবার সেই ফেডারেল বিচারক ক্রেন্স লিখেছেন, রায় দিয়েছেন যে ফেডারেল কর্তৃপক্ষ নভেম্বর ওই ট্রাফিক তল্লাশি সংক্রান্তটি তদন্তটি বন্ধ করে দিয়েছিল। মেরিল্যান্ডের ফেডারেল আদালতে আব্রেগো তার নির্বাসন সংক্রান্ত মামলায় জয়লাভ করার পরই, ডিপোর্টেশন মামলায় জয়লাভ করার পরই কেবল ফেডারেল ট্রাম্প প্রশাসন এই পুনরায় এই তদন্তটি চালু করে এবং তাকে অভিযুক্ত করে, যেটি আজ টেনেসির সেই ফেডারেল বিচারক খারিজ করে দিয়েছেন। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির প্রধান সেক্রেটারি মার্কোয়েল মুলিন বলেছেন যে ফুটবলের বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগের মূল লক্ষ্যটাই হবে সবচেয়ে জঘন্য অপরাধীদের খুঁজে বের করা, এবং তবে গণগ্রেপ্তারের ব্যাপারে কোনো নির্দেশনা জারি করা হয়নি এবং হবেও না, এমনটি বলেছেন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির প্রধান মার্কোয়েল মুলিন। যেটা একটু আগে তার আপনারা জানিয়েছেন, আজকে যুক্তরাষ্ট্রের সর্বত্র জুড়ে সব জায়গাতেই সবচেয়ে বেশি আলোচিত যে সংবাদটি, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়াটি এতদিন চালু ছিল, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, সেটিকে আমূল পরিবর্তন করে ফেলার উদ্যোগ গ্রহণ করেছেন ট্রাম্প প্রশাসন। এবং এই অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের মাধ্যমে নন ইমিগ্রেন্ট ভিসায় আগত নন ইমিগ্রেন্ট ভিসায় বিভিন্ন নন ইমিগ্রেন্ট ভিসা, সেটি ট্যুরিস্ট ভিসা হতে পারে, স্টুডেন্ট ভিসা হতে পারে, চাকুরির ভিসা হতে পারে, ভিসায় যুক্তরাষ্ট্রে আগতদের পরবর্তীতে যুক্তরাষ্ট্রে অবস্থান করে অর্থাৎ এই যুক্তরাষ্ট্র থেকেই গ্রিন কার্ড লাভের যে আইনি সুযোগ ছিল এতদিন, সেটিকে অসম্ভব রকম ভাবে সীমিত করে ফেলেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অভিবাসন পরিষেবা অর্থাৎ ইউএসসিআইএস এর আজ এই নির্দেশনা ঘোষণা দিয়ে বলেছে যে অভিবাসন কর্মকর্তা যারা এই ইমিগ্রেশন সুবিধা প্রদানের ব্যাপারে
সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, সেই সমস্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে যেন তারা অভিবাসন ও জাতীয়তা আইন, ইমিগ্রেশন এবং ন্যাশনালিটি অ্যাক্ট যেটি, সেটি 245 ক এ ধারার অধীনে সাময়িক অন অন অভিবাসী অর্থাৎ নন ইমিগ্রেন্ট মর্যাদা থেকে স্থায়ী অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট মর্যাদায় রূপান্তরের প্রক্রিয়াটিকে এমন একটি প্রক্রিয়া হিসেবে গণ্য করেন, প্রসেস হিসেবে গণ্য করেন, যা সাধারণত যুক্তরাষ্ট্রের বাইরে সম্পন্ন হওয়া উচিত। অর্থাৎ যারা এই সিদ্ধান্তগুলো নেবেন ইউএসসিএস এর পক্ষে, তাদেরকে জানানো হয়েছে তারা যেন যে কোনো ইমিগ্রেন্ট ভিসা যুক্তরাষ্ট্রের বাইরে থেকেই নেওয়া উচিত, এমন সিদ্ধান্ত মাথায় রেখেই তাদের দায়িত্ব সম্পাদন করেন। নতুন নির্দেশনার আওতায় যারা যুক্তরাষ্ট্রে বৈধ স্থায়ী বসবাসের মর্যাদা লাভে ইচ্ছুক, তাদের সাধারণত নিজ দেশে ফিরে গিয়ে প্রয়োজনীয় যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এবং অভিবাসী হিসেবে পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পূর্বে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে একটি ইমিগ্রেন্ট ভিসা সংগ্রহ করতে হয়। ইউএসসিএস এর পরিচালক জোসেফ অ্যাডলো এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন যে ট্রাম্প প্রশাসন সাময়িক প্রবেশ, যেটা তিনি নন ইমিগ্রেন্ট ভিসায় প্রবেশ বুঝিয়েছেন, এবং স্থায়ী প্রবেশ অর্থাৎ যেটা পার্মানেন্ট রেসিডেন্ট অর্থাৎ গ্রিন কার্ড নিয়ে যা প্রবেশের, যে বসবাসের প্রবেশ করে বসবাসের মধ্যকার পার্থক্যকেই সুদৃঢ় করছে ট্রাম্প প্রশাসনের সর্বশেষ এই উদ্যোগ। প্রশাসনের নতুন নির্দেশনায় যুক্তি দেওয়া হয়েছে যে এই বিধানগুলিকে আরো সংকীর্ণভাবে অর্থাৎ আরো ন্যারোলি বিবেচনা করা উচিত, ব্যাখ্যাও করা উচিত। এতে যুক্তরাষ্ট্র অবস্থানরত আবেদনকারীদের নির্দিষ্ট কিছু পরিস্থিতি ছাড়া, খুবই সীমিত সংখ্যক নির্দিষ্ট পরিস্থিতি ছাড়া দেশের অভ্যন্তরেই একজনের স্ট্যাটাস মর্যাদা বিন্যাস সম্পন্ন করার সুযোগ দেওয়ার পরিবর্তে ইমিগ্রেন্ট ভিসার যোগ্যতা এবং বিদেশে ভিসা প্রক্রিয়াকরণের বিষয়টির উপরে অধিক গুরুত্ব আরোপ করা। অর্থাৎ যারা এখন থেকে টুরিস্ট কিংবা অন্য যে কোনো নন ইমিগ্রেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসবেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে বৈধতা লাভের যোগ্যতা অর্জন করবেন, তাদেরকে একেবারে ন্যায় জরুরি অবস্থা ছাড়া যুক্তরাষ্ট্রে তাদের আর অ্যাডজাস্টমেন্ট করার সুযোগটি দেওয়া হবে না। তার কারণ যে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের সুযোগটি কোনো অধিকার নয়, এটি একটি সুবিধা প্রদান করা হয়েছিল এতদিন, সেই সুবিধাটি কেটে দিচ্ছেন ট্রাম্প প্রশাসন। এখন যারা এই ক্যাটাগরিতে আসবেন, অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করতে চাইবেন, তাদেরকে তাদের নিজ দেশে ফিরে গিয়ে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিগুলোর মাধ্যমে পার্মানেন্ট ভিসা অর্থাৎ গ্রিন কার্ড পাওয়ার যে ভিসা, সেটি অর্জন করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে সকল নন ইমিগ্রেন্ট ভিসা ক্যাটাগরি এই বিষয়টি বোঝানো হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে জরুরিভাবে মোকাবেলা করা হবে, সেটি শুধু স্বাস্থ্যগত কারণে কিংবা চিকিৎসা সংক্রান্ত বিধিনিষেধের থাকার, ডাক্তারের বিধিনিষেধ থাকার কারণে হয়তোবা কারো কারো অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস, যদি তাদের অন্য সব বিষয়গুলো ওভার স্টে না থাকে কিংবা অন্য কোনো ধরনের ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা না থাকে, তাহলে হয়তো কেবল ক্ষেত্র বিশেষে তাদের অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ দেওয়া হবে জরুরি ভিত্তিতে। তবে সেটিও বিবেচনা করবেন সেই ইউএসসিএস এর কর্মকর্তারা যে তাকে যুক্তরাষ্ট্রে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস দেওয়া যায় কিনা। অর্থাৎ এটি একটি সম্পূর্ণ ডিসক্রিশনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এটি এখন আর অধিকার নয়। অর্থাৎ আপনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস 485 ফাইল করলেই যে আপনাকে অ্যাডজাস্টেড করতে দেওয়া হবে, সেই বিষয়টি এখন থেকে আর থাকছে না। তবে এই বিষয়ে এই বিধানটি যখন থেকে কার্যকর করা হচ্ছে, তার আগে ইতিমধ্যেই যারা আবেদন করেছেন I-485 মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস, তাদের আবেদন প্রক্রিয়া বিবেচনা করা হবে। তারা নতুন ক্যাটাগরিতে কিংবা নতুন বিধিনিষেধের আওতায় বিবেচিত হবেন না। এটি হচ্ছে সর্বশেষ ইউএসসিএস এর বক্তব্য। 2021 সালের 6 জানুয়ারির প্রসিকিউটর এবং ট্রাম্প প্রশাসনের লক্ষ্যবস্তু অস্ত্রায়ন তহবিলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুইজন, এবং এই মামলায় অভিযোগ করা হয়েছে যে ট্রাম্প প্রশাসনের $1.8 বিলিয়ন অস্ত্রায়ন অর্থাৎ উইপনাইজেশন বিরোধী তহবিলটি রাজনৈতিকভাবে বৈষম্যমূলক। 2021 সালের 6 জানুয়ারি ঘটনা তদন্তে নিয়োজিত এবং পরবর্তীতে বরখাস্ত হওয়া এক সরকারি কৌঁসুলি ট্রাম্প প্রশাসনের দায়ের করা একটি ফেডারেল ফৌজদারি মামলার বেকসুর খালাস পাওয়া এক আইনের অধ্যাপক শুক্রবার দায়ের করা একটি মামলার বাদী হিসাবে যুক্ত হয়েছেন। এই মামলার উদ্দেশ্য হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্রদের অর্থ প্রদানের লক্ষ্যে গঠিত $1.8 বিলিয়ন একটি তহবিলকে আটকে দেওয়া।
ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আদালতে এই মামলাটি দায়ের করা হয়েছে এবং তাতে বলা হয়েছে যে অস্ত্রায়ন বিরোধী অর্থাৎ উইপনাইজেশন বিরোধী এই তহবিলটি এমন একটি রাজনৈতিকভাবে বৈষম্যমূলক প্রক্রিয়া তৈরি করে যা বাদীদের মতো ব্যক্তিদের আওতা থেকে বাদ দেয়, অর্থাৎ যারা এই মামলাটি করেছেন তারা এর আওতায় পড়ছেন না। বাদীদের দাবি রিপাবলিকান কর্মকর্তা ও প্রশাসনগুলোর দ্বারা তারা অন্যায় আচরণের শিকার হয়েছিলেন। মামলার নথিতে বলা হয়েছে যে তহবিলটির নিজস্ব শর্তাবলী অনুযায়ী অস্ত্রায়ন বিরোধী অর্থাৎ উইপনাইজেশন বিরোধী এই তহবিলের সুবিধা কেবল সেই সব আবেদনকারী পেতে পারেন যারা দাবি করেন যে তারা ডেমোক্র্যাট প্রশাসনগুলোর দ্বারা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন মামলার। অথচ বাস্তবতা হলো বর্তমান প্রশাসন অর্থাৎ ট্রাম্প প্রশাসন ফেডারেল সরকারের বিশাল ক্ষমতাকে তাদের দৃষ্টিতে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচিত ব্যক্তিদের বিরুদ্ধে এমন অস্ত্র হিসেবে ব্যবহার করছে যা এর আগে অন্য কোনো প্রশাসন করেননি, এবং সেখানেই তাদের আপত্তি এবং সেই জন্যই তারা মামলাটি করেছেন, যেটি রাজনৈতিকভাবে বৈষম্যমূলক। আদালতের সর্বশেষ রায়ের ফলে ডিপোর্টেশনের পথ সুগম হওয়ায় যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন প্যালেস্টাইনীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মাহমুদ খলিলের আইনজীবীরা। ফেডারেল আপিল আদালতে এমন একটি রায় বহাল রাখার পর এই পদক্ষেপ নেওয়া হলো যা সরকারকে খলিলকে আটক ও ডিপোর্টেশনের সুযোগ করে দিয়েছে, এবং তার বিরুদ্ধে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মাহমুদ খলিলের আইনজীবীরা তাকে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের মর্যাদা টিকিয়ে রাখতে। শেষ করছি, কুয়েত এয়ারওয়েজ আগামী 30শে জুন পর্যন্ত নিউ ইয়র্ক থেকে বাংলাদেশগামী এবং কুয়েত ও বাংলাদেশগামী সকল ফ্লাইট বাতিল করে দিয়েছে। তবে যারা দেশে যাওয়ার জন্য কিংবা দেশ থেকে আসার জন্য কুয়েত এয়ারওয়েজের টিকিট ক্রয় করেছিলেন তারা সেই টিকিটগুলো ফেরত দিতে পারবেন, তারা রিফান্ড পাবেন, এবং এই জন্য কুয়েত এয়ারওয়েজ কোনো জরিমানা নেবে না, এবং যে অর্থ তারা পরিশোধ করেছিলেন টিকিট ক্রয়ের জন্য সম্পূর্ণ অর্থই তারা ফেরত পাবেন কুয়েত এয়ারওয়েজের কাছ থেকে তাদের ট্রাভেল এজেন্সিগুলোর মাধ্যমে। ট্রাভেল এজেন্সিগুলো এই জন্য রিফান্ড দেওয়ার ক্ষেত্রে কোনো রকম অতিরিক্ত ফি আদায় করার কোনো সুযোগ নেই, এমনটি কুয়েত এয়ারওয়েজের ওয়েবসাইটে বলা হয়েছে যে কুয়েত এয়ারওয়েজ যে সমস্ত যাত্রীরা 30শে জুন পর্যন্ত তাদের টিকিট ক্রয় করেছেন, যেহেতু 30শে জুন পর্যন্ত কুয়েত এয়ারওয়েজের সকল ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে, সেই জন্য তারা তাদের যে অর্থ পরিশোধ করেছেন টিকিট ক্রয়ের জন্য তার সম্পূর্ণটাই ফেরত পাবেন। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। নাজমুল হাসান, আপনি যেটা বললেন যে ইমিগ্রেশন ইটস ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। সো এখন যারা প্রবাসে বা বিদেশে, আগে তো আপনি জানেন যে এখানে এসে যদি কেউ স্পন্সর করতো বা কোনো কিছু করতো, দেন এখান থেকে গ্রিন কার্ড অ্যাডজাস্ট করা যেত, স্ট্যাটাস অ্যাডজাস্ট করা যেত। দেন দ্যাট মিনস এটা আর করা যাচ্ছে না নাকি? এটা কি অলরেডি অর্ডার এক্সিকিউট হয়ে গেছে না এটার কোনো ডেট আছে? এবং এটা বিভিন্ন ডিপার্টমেন্ট যেই প্রেস রিলিজটি ইউএসসিএস আজকে দিয়েছে তাতে তার মূল লক্ষ্যটা হচ্ছে যে তারা অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের ব্যাপারে ইতিমধ্যে অনেকগুলো মামলা যেগুলো সরকারের পক্ষে ছিল কিন্তু আগের সরকারগুলো সেগুলি বাস্তবায়ন করে নাই, অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস প্রক্রিয়াকে তারা অগ্রাধিকার দিয়েছে। যুক্তরাষ্ট্রে যারা বিভিন্ন ইমিগ্রেশন বেনিফিট পাওয়ার যোগ্য বিবেচিত হবেন তারা যদি যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশ করেন, অর্থাৎ ইন্সপেকশনের মাধ্যমে, অর্থাৎ এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করে থাকেন, ইউএসসিএস এর অফিসারদের ব্যাটিং এর মাধ্যমে তারা এদেশে অ্যাডজাস্ট করতে পারবেন। এক্ষেত্রে বিভিন্ন ধরনের অনিয়ম, যেমন ধরেন কোনো সিটিজেনের বাবা মা তারা যদি যুক্তরাষ্ট্রে আগে ট্যুরিস্ট ভিসা নিয়ে কিংবা অন্য কোনো ভিসা নিয়ে এসে থাকেন এবং পরে ওভারস্টে করে থাকেন, সেগুলিকে অগ্রাহ্য করা হতো। রাইট। এবং আরেকটা জিনিস হলো, যারা আগে বিয়ে করতেন, বিয়ে করেও তো এখানে মানে বিদেশ থেকে, এখন তো এটা বোধহয় সম্ভব হবে না। বিয়ে করলেও তারা যদি এদেশে ট্যুরিস্ট ভিসা কিংবা অন্য কোনো ভিসায় লিগেলি প্রবেশ করে থাকেন তাদেরকে অ্যাডজাস্ট করার সুযোগ দেওয়া হতো, কিন্তু সেই সুযোগটি এখন আর থাকছে না। এমনকি এখন যে 90 দিনের একটা ব্যাপার আছে যে ট্যুরিস্ট ভিসা কিংবা অন্য কোনো ভিসা, নন ইমিগ্রেন্ট ভিসা আসার পরে আপনি বিয়ে করলেও 90 দিনের আগে আবেদন করতে পারবেন না, সেটিও বোধহয় আর থাকছে না। তার কারণ অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের ব্যাপারটি এতটাই সংকুচিত করে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে
তবে এটি কবে থেকে কার্যকর করা হবে সে তারিখটি কিন্তু উল্লেখ করা হয়নি যদিও। জি। তবে ধারণা করা হচ্ছে সেটি ইমিডিয়েটলি হবে, এবং এই যেটি বলা হচ্ছে যে এটার জন্য নতুন কোনো বিধিমালা প্রণয়নের প্রয়োজন নেই। এতদিন যে সুবিধাটি দেওয়া হচ্ছিল সেই সুবিধাটুকু আর দেওয়া হবে না। তবে ক্ষেত্র বিশেষে খুবই জরুরি ভিত্তিতে এই অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস প্রক্রিয়াটি চালু থাকবে তাদের জন্য, কেস বাই কেস। অর্থাৎ কেউ যদি কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়েন, তার দেশে ট্রাভেল করা সম্ভব না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সেক্ষেত্রে তার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বিবেচনা করা হতে পারে যদি তার অন্য কোনো অনিয়ম না থাকে তার বিরুদ্ধে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এনিথিং এলস আপনি অ্যাড করতে চান আরিফ? আর কোনো তো অ্যাড করার কিছু আছে বলে মনে হয় না। নাজমুল হাসান যেভাবে সবকিছু বর্ণনা করেছেন, আসলে এরপরে আর বলার কিছু থাকে না। জি। আমি এপিতে যে রিপোর্ট হয়েছে, আমি এটার সাথে একটু কিছু বিষয় যোগ সংক্ষেপে করতে চাই। জাস্ট আমরা একদম খুবই সাথে সংক্ষেপে কথা বলতে বলছি। হবে। জি। সংক্ষেপে হচ্ছে যে যদি কোনো ব্যক্তি এ দেশে অবস্থান করে, কিন্তু সে দেশে গেলে সে দেশের দূতাবাস বন্ধ, কিংবা দূতাবাসের সম্পূর্ণ প্রক্রিয়া স্থগিত, বা সে দেশে যুদ্ধ চলছে, কিংবা সে দেশে এমন একটা পরিস্থিতি চলছে যে সে কোনোভাবে দেশে ফিরে যেতে পারবে না, সেক্ষেত্রে ইউএসসিআইএস অফিসার সে বিষয়টি বিবেচনা করতে পারে। এই জিনিসটি এপি রিপোর্টে উল্লেখ আছে, সেই জিনিসটি আমি জাস্ট খালি যোগ করলাম। জি, আর thank you so এছাড়া much. উনি সবকিছু বলে দিয়েছেন। থ্যাংক ইউ। কিন্তু তাহের এখানে আরেকটা ব্যাপার আছে। এই বিষয়টাকে সম্পূর্ণ যে অ্যাডজুডিকেট অফিসার, অর্থাৎ যিনি সিদ্ধান্তটি দিবেন, তার ডিসক্রিপশনের উপর নির্ভর করা হচ্ছে। Right. তিনি যদি মনে করেন যে এই ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে অ্যাডজাস্ট করার সুযোগ দেওয়া উচিত, সেই ইন্ডিভিজুয়াল পার্সন অফিসারটি যদি মনে করেন, তিনি সেটা দিতে পারেন। এটা সম্পূর্ণ ডিসক্রিপশনের ব্যাপার নিয়ে নেওয়া হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর বি আতিকুজ্জামান, আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা। এবং আপনার ধবধবে ফর্সা রঙের সাথে আপনার ব্লু কালার অলওয়েজ ম্যাচ করে এবং খুব সুন্দর ফুটে ওঠে আমাদের স্ক্রিনে। আপনাকে অভিনন্দন, এবং আপনাকে মহান সৃষ্টিকর্তা যে সুন্দর রূপ দিয়েছেন, এই জন্য সৃষ্টিকর্তার প্রতিও কৃতজ্ঞ আমরা। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ তাহের ভাই, আপনার মুখে ফুল চন্দন পড়ুক। আমার প্রিয় নাজমুল ভাইকে দেখতে পাচ্ছি, এবং আরো একজন আছেন এখানে। আপনাদেরকে আমার শুভেচ্ছা, এবং টাইম টেলিভিশনের সমস্ত দর্শকদের শুভেচ্ছা। আমি একটা কথা বলি আতিক ভাই, আতিক ভাই যেই পরিবেশে থাকেন ফ্লোরিডায়, ওইখানে থাকলে তাহের আপনি গেলেও ফর্সা হয়ে যাবেন। আসলে তা না। ফ্লোরিডাতে আপনি জানেন যে ফ্লোরিডা ইজ এ সানশাইন স্টেট। আমাদের বলতে গেলে সারা বছর প্রখর সূর্যালোক থাকে, যে কারণে আমাদের আসলে সান ড্যামেজ হয়। আমি যখন নিউ ইয়র্কে ছিলাম আমার ট্রেনিং এর সময়, লেখাপড়ার সময়, আমি আই ওয়াজ রিয়েলি আমাকে মানুষজন দেখলে মনে করতো আমি বোধহয় বাংলাদেশি না। কিন্তু ফ্লোরিডাতে আসার পরে আমার বাংলাদেশি রূপ ফেরত এসেছে, কারণ সূর্যালোক যখন পড়ে তখন আমাদের মেলানোসাইট স্টিমুলেটেড হয়, আমাদের খুব চমৎকার বাঙালি যে গায়ের রং সেটা ফিরে আসে। এবং ফ্লোরিডা থাকার বেনিফিট অনেক, তার মধ্যে একটা ডিফিকাল্টি হলো যে এখানে সূর্যালোক এত প্রখর যে এই সূর্যের আলোর জন্য কিন্তু অনেকের স্কিন ড্যামেজ, যেটা আমার হয়, কারণ আমি প্রচুর বাইরে থাকি। আপনি জানেন আমি বাগান করতে পছন্দ করি, বোটিং করতে পছন্দ করি। সো ফ্লোরিডার নাজমুল ভাই, সূর্যের যেমন সুবিধা আছে তেমন কিছু অসুবিধাও আছে। রাইট, সূর্যের আলো অনেক সময় চামড়ার ক্ষতি করে। থ্যাংক ইউ আতিক ভাই, আপনার কাছে অ্যাবসলিউটলি দ্যাট ইজ 100% ট্রু। রাইট, এবং ভিটামিন ডিটা আমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ আতিক ভাই। আপনার কাছে জানতে চাই যে আপনি তো এই বিষয়ে এক্সপার্ট, গ্যাস্ট্রোলজি বিষয়ে। সো আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে কিন্তু অলমোস্ট আমার মনে হয় ঘরে ঘরেই গ্যাস্ট্রিক এই কথাগুলো শোনা যায়, এবং অনেকে বলে যে আমি তো গ্যাস্ট্রিকে খুব কাতর আক্রান্ত। সো আমরা যে জানতে চাই যে গ্যাস্ট্রিকের লক্ষণ, এর প্রতিকার এবং প্রতিরোধ কিভাবে সম্ভব। অনেক ধন্যবাদ। আমি পরিপাকতন্ত্রের বিশেষজ্ঞ, আমার অধিকাংশ সময় রোগীদের কাছে এই কথা শুনি যে ডাক্তার আমার গ্যাস্ট্রাইটিস হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমস্যা, এবং গ্যাস্ট্রাইটিস বা পাকস্থলীর যে প্রদাহ আছে, এটা আমাদের দেশে অনেক মানুষই কিন্তু এই সমস্যায় ভুগছেন। বিশেষ করে একটু পেট জ্বলা, বুক জ্বলা, টক ঢেকুর, পেটে অস্বস্তি, এবং এরকম হলেই আমার রোগীরা যারা আছে, এই দেশের মানুষ এবং বাংলাদেশের সবাই বলে যে গ্যাসের সমস্যা।
অনেক সময় এর পেছনে থাকে গ্যাস্ট্রাইটিস বা পাকস্থলীর প্রদাহ। গ্যাস্ট্রাইটিসটা কি? গ্যাস্ট্রাইটিসটা সহজ কথায় বলতে গেলে যেটা বলতে হবে সেটা হলো যে আমাদের পাকস্থলীর ভেতরে যে আবরণটা রয়েছে, যে লাইনিংটা আছে, সেটাতে যখন ইনফ্লামেশন বা প্রদাহ হয় তখন আমরা তাকে বলি গ্যাস্ট্রাইটিস। এগুলোর প্রধান লক্ষণ কি? এগুলোর প্রধান লক্ষণ হলো পেটের উপরের দিকে জ্বালাপোড়া করে কিংবা ব্যথা করে, অনেকের বুক জ্বালাপোড়া করে, অনেকের খাবার পরে পেট মনে হয় যে ভরে যাচ্ছে খুব তাড়াতাড়ি, অনেকের বমি বমি ভাব হয়, অনেকের টক ঢেকুর ওঠে, অনেকের খাবারের অরুচি হয়, অনেকের অনেক সময় দেখা যায় যে বমি হচ্ছে কিংবা কালো পায়খানা হচ্ছে, যেটা খুব বিপজ্জনক একটা লক্ষণ। এখন প্রশ্ন হলো যে গ্যাস্ট্রাইটিস কেন হয়? গ্যাস্ট্রাইটিস হওয়ার আমাদের বাঙালিদের কিন্তু প্রধান কারণ যেগুলো, সেগুলো লাইফস্টাইল বলতে পারেন। তার মধ্যে একটা হলো অনিয়মিত খাবার খাওয়া, অতিরিক্ত ঝাল কিংবা তেলযুক্ত খাবার খাওয়া, ধূমপান করা, মাত্রাতিরিক্ত চা কিংবা কফি খাওয়া, মানসিক চাপের ভিতরে থাকা, দীর্ঘদিন ব্যথার ওষুধ, বিশেষ করে অ্যাসপ্রিন, মোট্রিন, অ্যাডভিল, এগুলো যারা খায়, যেগুলোকে আমরা মেডিকেল ভাষায় বলি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি মেডিকেশন, যারা অতিরিক্ত মদ পান করেন এবং যাদের জীবনযাপন অনিয়ন্ত্রিত, ঠিক মতন ঘুমান না, লাইফস্টাইলটা মেনটেন করেন না। সো এগুলো ছাড়াও একটা বড় কারণ কিন্তু গ্যাস্ট্রাইটিসের হলো একটা ব্যাকটেরিয়া, যেটা পাকস্থলীতে বা আমাদের স্টোমাকে সংক্রমণ করে, যেটার নাম হলো হেলিকোব্যাক্টার পাইলোরি। এবং এটা কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে ধরতে পারেন আপনি 60 থেকে 70% বাঙালির কিন্তু রয়েছে, অনেকের সিমটম নেই। এবং এটার একটা ক্যান্সারের, স্টোমাক ক্যান্সারের একটা অন্যতম কারণ। তো আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা যেটা হলো সেটা হলো বছরের পর বছর কিন্তু মানুষ মনে করছে যে তার গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে এবং তারা ওষুধ খেয়ে যাচ্ছেন। এবং এই ওষুধের কিন্তু অনেক সাইড এফেক্ট আছে, এবং কেন তার সিমটমটা হচ্ছে সেটা না জেনেই ওষুধ খেয়ে যাচ্ছেন। এতে সামান্য কিছু আরাম হয়, কিন্তু মূল যে রোগ কেন এটা হয়েছে সেটা কিন্তু ধরা পড়ে না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আলসার হচ্ছে, স্টোমাকে রক্তক্ষরণ হচ্ছে, পাকস্থলীর ক্যান্সার হচ্ছে। তাই আমি কিছু সতর্ক সংকেতের কথা আপনাদেরকে বলি। যদি আপনার ওজন কমে যায় এসব সিমটমের সাথে, যদি রক্ত বমি হয়, যদি কালো পায়খানা হয়, যদি গিলতে কষ্ট হয়, যদি দীর্ঘদিনের বমি বমি ভাব থাকে, যদি এনিমিয়া বা রক্ত শূন্যতা হয়, এবং 40 বছরের পরে যদি নতুন করে এই উপসর্গগুলো শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আমার মতন একটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে আসতে হবে। সেটা আপনারা যেখানে থাকেন সেখানে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করলে তখন আপনাকে একটা এন্ডোস্কোপি করার প্রয়োজন হতে পারে। এবং এন্ডোস্কোপি করে বোঝা যায় যে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, আপনার কি ট্রিটমেন্ট দরকার। এখন আমি আসি কিছু প্রতিরোধের ব্যাপারে। প্রতিরোধের ব্যাপারে যেটা সবচেয়ে বড় জিনিস সেটা হলো লাইফস্টাইল মডিফিকেশন। তার মানে সময় মতন খাবার খাওয়া, অতিরিক্ত ঝাল বা ভাজা পোড়া কম খাওয়া, ধূমপান কিংবা অ্যালকোহল বর্জন করা, অযথা ব্যথার ওষুধ না খাওয়া, বিশেষ করে অ্যাসপ্রিন, মোট্রিন, অ্যাডভিল, ন্যাপ্রক্সেন, এবং পর্যাপ্ত ঘুম। আরেকটা জিনিস হলো মানসিক চাপ নিয়ন্ত্রণ করা এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা। এখন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা দিক যেটা আমি আপনাকে বলেছি, সে একটা হলো একটা ব্যাকটেরিয়া, যেটা নাম হলো হেলিকোব্যাক্টার পাইলোরি। এটা থাকলে কিন্তু সম্পূর্ণ পরীক্ষা করতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে, এবং ট্রিটমেন্ট করার পরেও দেখতে হবে যে এই ব্যাকটেরিয়াটা আমাদের পাকস্থলী থেকে চলে গেছে কিনা। কারণ এখন আমাদের যে ট্রিটমেন্ট আছে তাতে প্রায় 70 থেকে 80% এইচ পাইলোরি নিরাময় হয়, 20% মতন দেখা যায় যে রেজিস্ট্যান্ট, তখন তাদের অন্য ট্রিটমেন্টের দরকার পড়ে। সবশেষে আমি যেটা বলবো যে এই গ্যাস্ট্রিক, সবকিছুকে গ্যাস্ট্রিক বলে অবহেলা করবেন না। দীর্ঘদিনের জন্য যদি আপনার অস্বস্তি থাকে বা যদি সমস্যা থাকে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আপনাকে যেতে হবে। কারণ আপনার ভিতরে যে রোগটা আছে, যে কারণে আপনার এই উপসর্গ বা সিমটম গুলো হচ্ছে, সেটা যদি নির্ণয় করা যায় তখন সেটাকে প্রতিরোধ করা সম্ভব। আর আমাদের লক্ষ্য হলো প্রতিরোধ করা, সেটাই হলো সবচেয়ে বড় লক্ষ্য। সো সবাইকে ধন্যবাদ। জি, আপনারা সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডক্টর আতিকুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে নিউ ইয়র্কে শুরু হয়েছে সার্বজনীন বইমেলা বা আন্তর্জাতিক বইমেলা যেটাকে বলা হয়। সেই বইমেলার সর্বশেষ একটু খবর আমরা
এক্সকিউজ মি, এখন জানবো আমাদের সাথে যুক্ত হচ্ছেন রানু নেওয়াজ, রানু ফেরদৌস। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাদের ক্যামেরাটা সোজা করতে হবে। জি, আপনি কি শুনতে পাচ্ছেন রানু ফেরদৌস? আর ওনার সাউন্ড আনমিউট করতে হবে, সাউন্ড আনমিউট করতে হবে। সাউন্ড মিউট করা আছে, সাউন্ডটা আনমিউট করতে হবে। যে উনি সাথে যে আছে ওকে বলেন সাউন্ড আনমিউট করার জন্য। আমরা মনে হয় সাউন্ড ওনারা বোধহয় আনমিউট করার চেষ্টা করছে, বাট ইন দ্য মিন টাইম আমার মনে হয় কথা বলতে পারি। হাসান ভাই আপনার সাথে কথা বলি, তাহলে ওনারা ঠিক করুক, আমরা ইন দ্য মিন টাইম আপনার সাথে কথা বলি। হাসান ভাই, আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে অনেক ডেভেলপমেন্ট আজকে আছে। এর ডেভেলপমেন্টের মধ্যে আছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে বিভিন্ন ইনিশিয়েটিভ, এই ইনিশিয়েটিভ বিশেষ করে যুদ্ধ, এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে হাউসের মধ্যে হাউস নিয়েছে সিনেট, এবং তার নিজের সতীর্থ যারা একসময় যারা ল মেকারদের মধ্যে যারা তাকে অলমোস্ট অন্ধের মতো সাপোর্ট করতেন, তারাই এখন তার সমালোচনায় সোচ্চার। সো সামনে ইলেকশন, ট্রাম্পের সমালোচনা, এবং হাউস এবং সিনেট যখন দুই পক্ষই যুদ্ধের বিরুদ্ধে রায় দিয়েছে বা অবস্থান নিয়েছে, সেখানে ট্রাম্পের হোয়াট ইজ দ্য ফিউচার অফ হিজ অল দি ইনিশিয়েটিভ, কীভাবে তিনি কাজ করবেন? তাই ধন্যবাদ। অত সহজে ট্রাম্পকে ডিসমিস করে দেবেন না। ট্রাম্প এখনো তার দলের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল লোক, এতে কোনো সন্দেহ নাই। তবে মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সার্বিক অ্যাপ্রুভাল মাত্র 33%। দেশের অধিকাংশ মানুষ প্রায় প্রতিটি প্রশ্নে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। যেমন সর্বশেষ ঘটনা কি ঘটলো, আমরা পরশু কথা বলেছি আমরা, তা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে $1.8 বিলিয়ন স্লাশ ফান্ড তৈরি করেছেন, সো কল্ড অ্যান্টি ইউপেনাইজেশন ফান্ড, যা থেকে তিনি 6 জানুয়ারির সেই রায়টের সঙ্গে যুক্ত দুষ্কৃতকারীদেরকে তিনি কম্পেনসেট করবেন, সেই লক্ষ্যে $1.8 বিলিয়ন তিনি পেয়েছেন। কিন্তু সবচেয়ে বড় সমস্যা সেখানে নয়। সেই একই চুক্তিতে বলা আছে যে ডোনাল্ড ট্রাম্প, তার পরিবার এবং তার কোম্পানি কেউ কখনোই কর সংক্রান্ত কোনো কারণে আইনের বা বিচারের সম্মুখীন হবেন না। তার মানে বড় একটা অপরাধ যদি তিনি করেন, এবং তো এই অপরাধ তো তিনি তার কোম্পানিতে করেই আসছে আমরা জানি, তো এই চুক্তির অধীনে ডোনাল্ড ট্রাম্প সাহেবের কোম্পানি, ডোনাল্ড সাহেবের পরিবার, ডোনাল্ড সাহেবের ছেলেমেয়ে সবাই সকল অপরাধ থেকে মুক্তি পেল। ডিলটা হচ্ছেই, ডোনাল্ড ট্রাম্প সাহেব আপনারা জানেন $10 বিলিয়ন ডিমান্ড করেছিলেন। তার আয়কর নাকি আয়কর লিক করা হয়েছে এই অভিযোগে। লিকটা কবে করা জানেন আপনারা? লিকটা কবে হয়েছে? 2019 সালে, যখন তিনি ছিলেন প্রেসিডেন্ট। 2020 সালের জুন মাসে নিউ ইয়র্ক টাইমস রিপোর্টটি করে। তো তিনি কেন তখন ব্যবস্থা নিলেন না? তার প্রেসিডেন্ট থাকাকালে তো তিনি অনায়াসে ব্যবস্থা নিতে পারতেন, তিনি কারণে নিলেন না। জেনুইন প্রশ্ন। সবচেয়ে বড় কথা, এই যে স্লাশ ফান্ডটা গঠন করা হলো, সিদ্ধান্ত কে নেবে, কে এই স্লাশ ফান্ড থেকে পয়সা পাবে? আমরা জানতে পেরেছি যে অ্যাটর্নি জেনারেল, অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল, বা তিনি পরবর্তীতে অ্যাটর্নি জেনারেল হবেন, তিনি 5 কমিশনারকে তিনি দেবেন নিয়োগ। তো কে অ্যাটর্নি জেনারেল? কে?
অ্যাটর্নি জেনারেল হচ্ছেন গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন পার্সোনাল লয়ার। তাকে যদি আমরা নিয়োগ দেই, তার দায়িত্ব যদি হয় ঠিক এমন লোককে ঠিক করা যিনি ডিসাইড করবেন কে হবে এই ফান্ড থেকে রেসিপিয়েন্ট, বুঝতে পারি আমরা কে কে পাবে। আমরা অলরেডি দেখেছি প্রাউড বয়েজের সেই প্রতিষ্ঠাতা এনরিকে অলরেডি বলে বসেছে আমি টাকা চাই। মাইক লিন্ডেন, মনে আছে পিলো মাইক লিন্ডেন, তিনিও দাবি করেছেন তাকে দিতে হবে। জুলিয়ানি অলমোস্ট ডেফিনেটলি দাবি করবেন, তাকেও তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফলে যারা অন্যায় করেছে, পুলিশকে আহত করেছে, দুজন পুলিশ মারাও গেছে, তাদের পুরস্কার করা হবে। আমি শেষ করছি, দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে আমাদের প্রাক্তন লিডার অফ দ্য সিনেট মিচ ম্যাকনেল, বলেছেন কি এই পুরো ব্যাপারটা সম্পূর্ণ নির্বোধের মতো এবং অনৈতিক। এখন শেষ কথা যে কেন এরা হঠাৎ করে কেন রিপাবলিকানরা খেপে উঠলো, তার দুটো কারণ। একটা কারণ বলেছি আপনাকে অলরেডি আমি, তা হচ্ছে যে তার সমর্থন নেই, মাত্র 33% সাপোর্ট অ্যাপ্রুভাল রেটিং, এটা 1 নম্বর। আর 2 নম্বর, যারা এখন এই মুহূর্তে কথা বলছেন তারা প্রায় সবাই কিন্তু আর নির্বাচন করবেন না, ফলে কোনো ভয় নেই তাদের প্রাইমারিতে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবার। ফলে তাদের সিট দ্বারা এখন গজিয়েছে, এখন হঠাৎ করে তারা খুব সাহসী উঠেছেন। কিন্তু এই সাহসটা তারা আগে দেখালেন না কেন, এই প্রশ্ন আমরা অবশ্যই করব। এরা মোটেই সাহসী মানুষ নয়, এরা অত্যন্ত সুবিধাবাদী মানুষ, কোনো নীতিবোধ তাদের মধ্যে নেই, কোনো আদর্শবোধ তাদের মধ্যে নেই। তার দায়িত্ব ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারে প্রথম থেকে আপত্তি জানানো। যেমন মিচ ম্যাকনেল, তার চোখের সামনে ঘটে 6 জানুয়ারির ঘটনা, তাকে তিনি ইমপিচ করেননি। ফলে আমি অন্তপক্ষে এক কানা করিও দেব না এই লোকগুলিকে সৎ এই বিবেচনা থেকে। থ্যাংক ইউ। তুলসী গিবার্ডের পদত্যাগ নিয়ে, বাট একটু আমরা বইমেলা নিয়ে একটু খবর জানি নেই। আর রানু ফেরদৌস, আপনি কি শুনতে পাচ্ছেন? রানু ফেরদৌস, আপনি শুনতে পাচ্ছেন? আমি রানু ফেরদৌস, নিউ ইয়র্ক বইমেলা কমিটির পক্ষ থেকে কিছুটা বলছি। আজ শুরু হয়েছে 4 দিন ব্যাপী বইমেলা উদ্বোধনী অনুষ্ঠান, এবং সন্ধ্যা 6:30টার দিকে উদ্বোধনী করা হয়। প্রায় উদ্বোধনী অনুষ্ঠান দ্বারা বাইরের চত্বরে সুন্দর শিশু কিশোর এবং বড়দের সমন্বয়ে সুন্দর একটি প্রোগ্রাম হয়, এবং সেখানে টাকাটা অনুষ্ঠান আয়োজন করা হবে। এবং এবারের উদ্বোধনী ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশের লেখক সাংবাদিক ইমদাদুল হক মিলন, তিনি ফিতাকেটে অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এবং এখানে আরো একটি বিশেষ ব্যাপার এখানে করা হয়, সেটা হচ্ছে তিনজন লেখক ব্যক্তিত্বের শতবর্ষপূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তাদের ছবির সামনে মোমবাতি প্রজ্বলন করেন 3 জন বিশিষ্ট ব্যক্তি। মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জিয়াউর রহমান এবং আহ্বায়ক ডক্টর নজরুল ইসলাম এবং লেখক ইমদাদুল হক মিলন। তারপরে প্রচুর গান বাজনা সবকিছু সহ অত্যন্ত আনন্দ উৎসবের মধ্যে সন্ধ্যাটি উপভোগ করেন সবাই, এবং প্রচুর দর্শক সমাগম ঘটে এখানে। এবং এখন এই মুহূর্তে মিলনায়তনে সম্বর্ধনা দেয়া হচ্ছে, আজীবন সম্মাননা জানানো হচ্ছে অধ্যাপক রেহমান সোবহানকে। এবং রেহমান সোবহান এবং রওনক জাহানের সঙ্গে একটা বিশেষ আলোচনা অনুষ্ঠান, যেটা আহ্বায়ক নজরুল ইসলাম সঞ্চালনা করছেন। এছাড়া আমাদের আরো যারা অতিথি ছিলেন আজকে, ফরিদুর রেজা সাগর, বব কোলম্যান, তৌফিক ইমরোজ খালিদি, দীপেন ভট্টাচার্য, সুবোধ সরকার, ফারুক মঈনুদ্দিন, সাদাত হোসেন এবং প্রকাশক মনিরুল হক। এছাড়া অন্যান্য প্রকাশকরাও সেখানে উপস্থিত ছিলেন, এবং আরো বিশিষ্ট কয়েকজন কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেছেন। এবং আজীবন সম্মাননা পর্বটি এখনো চলছে।
থ্যাংক এবং ইউ। আমাদের আগামী দুদিনে অসংখ্য অনুষ্ঠান আছে, শিশু কিশোরদের অনুষ্ঠান, বড়দের অনুষ্ঠান, বিশেষ করে যারা নিউ ইয়র্ক থেকে লেখালেখি করেন এবং অন্যান্য শহরের লেখকগুলো তাদের বই নিয়ে এসেছেন এখানে, তাদের বইয়ের আলোচনা হবে, মূল উন্মোচনা হবে, স্বরচিত কবিতা আছে এবং নিউ ইয়র্কের আশেপাশে বেশ কয়েকটি স্টেট থেকে আবৃত্তি করবার জন্য অনেকে এসছেন। এই আগামী দুদিনে অসংখ্য প্রোগ্রাম রয়েছে যেগুলো সবই শিক্ষণীয় এবং পাশাপাশি আনন্দের সঞ্চার করবে। আর যারা বই ভালোবাসে, বই পড়তে ইচ্ছুক, তারা এইখানে অনেক বই সংগ্রহ করতে পারবে চাইলে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। পরে বাংলাদেশে যায় না, যারা সত্যি বই ভালোবাসে তারা তাদের নিজস্ব বইগুলো সংগ্রহ করে নেবেন। আগামী 3 দিনে বইমেলার অনুষ্ঠান হবে। সোমবারে বইমেলার অনুষ্ঠান নতুন প্রজন্মের শিশু কিশোরদের জন্য উৎসর্গ করা এবং সেখানে বড়রা অংশগ্রহণ করবে। থ্যাংক ইউ। আমার মনে হয় নেটের একটু প্রবলেম হচ্ছে, এই কারণে আমরা পুরো জিনিস শুনতে পাচ্ছি না। বই পড়ুন। থ্যাংক ইউ হাসান ভাই। আপনার কাছে যাই একটু, আমার মনে হয় নেটের প্রবলেম হচ্ছে। আপনার কাছে যাই যে তুলসী গিবার্ট যে উনি পদত্যাগ করলেন, সো ওনার যে পদত্যাগ, এই পদত্যাগকে উনি বলছেন যে ওনার হাজব্যান্ড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এই জন্য, বাট এর আগ থেকে আপনি জানেন যে এক ধরনের দুই পক্ষের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছিল যে তুলসী গিবার্টের যে ধরনের সহযোগিতা ট্রাম্পের পক্ষে পাওয়া উচিত উনি পাচ্ছিলেন না, উপেক্ষার শিকার হচ্ছিলেন, বাট আজকে আবার পদত্যাগ করলেন উনি। সো এটা মানে আপনার অ্যানালাইসিস কি মনে হয়, কেন? তার দুটো দিক, একটা পার্সোনাল। হুম। তুলসী গ্যাবার্ট জানিয়েছেন যে তিনি তার স্বামী দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত, অ্যাডভান্স স্টেজে আছেন, তার সঙ্গে থাকবার জন্য তিনি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। এটা তার ফর্মাল, এবং আমার মনে হয় যে তার উদ্দেশ্য সাধুতা নিয়ে প্রশ্ন করা আমাদের উচিত না, এটা মানবিক ব্যাপার একটা। জি জি। কিন্তু রাজনৈতিক দিকটাকে ভুলে চলবে না। তুলসী গ্যাবার্ট কে? তিনি একজন ডেমোক্র্যাট ছিলেন, সারা জীবন ডেমোক্রেটিক পার্টি করেছেন, চাকরি পাবেন এই আশায় তিনি দল ছেড়ে রিপাবলিকান পার্টিতে ঢুকেছেন। আর একটা সুযোগ সন্ধানী, এর আগে যে বললাম রিপাবলিকানদের কথা বললাম, তিনি আর একটা ডেমোক্রেটিক পার্টির সুযোগ সন্ধানী, ক্ষমতার জন্যে, খ্যাতির জন্যে, অর্থের জন্যে এক। কিন্তু মজা হচ্ছে যে প্রথম থেকেই তুলসী গ্যাবার্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে কার্যত অপদস্থ হওয়া শুরু হন, কারণ তুলসী গ্যাবার্ট খুব এফেক্টিভলি ডিফেন্ড করতে পারেনি ডোনাল্ড ট্রাম্প সাহেবকে। এক্সাম্পল হচ্ছে ইরান ওয়ারে আমরা জানি, এবং তুলসী গ্যাবার্টের বিভাগ থেকে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, ব্যাপক 2 ডজনের বেশি বিমান বিধ্বস্ত হয়েছে, মধ্যপ্রাচ্যের 5টি সামরিক বেজে আক্রমণ হচ্ছে এবং বেসগুলি কার্যত ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। তার চেয়ে বড় কথা যে রিপোর্টটা তুলসী গ্যাবার্টের ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে পাওয়া গেছে, তা হচ্ছে যে ইরানের সামরিক অস্ত্র ভাণ্ডার কার্যত অক্ষত আছে। আমরা কি শুনেছি, আমাদের প্রেসিডেন্ট বারবার বলেছেন ইরান ইজ ডান, শেষ হয়ে গেছে, ইরানের ব্যালিস্টিক মিসাইল নেই, ইরানের নৌবাহিনী নেই, কিছুই নেই। কিন্তু সরকারিভাবে এখন জানতে পারছি আমরা, পত্রপত্রিকায় ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, তা হচ্ছে যে ইরান তার ব্যালিস্টিক মিসাইল 70% অক্ষত রেখেছে, এবং এই গত 6 সপ্তাহে এই যে ব্রেক হয়েছে, সিজ ফায়ার চলছে, তাতে ইরান প্র্যাকটিক্যালি তার ড্রোন ইন্ডাস্ট্রিকে কমপ্লিটলি রিভাইভ করে ফেলেছে। ফলে ইরান এই যুদ্ধের ফলে যা ক্ষয়ক্ষতি হয়েছে বহুলাংশে তা মিটিয়ে নিয়েছে। এই কথাগুলি যখন তুলসী গ্যাবার্টের অফিস থেকে আসে এবং ঠিক ট্রাম্পের দাবির বিপরীতে দাঁড়ায়, ট্রাম্প তো খুশি হতে পারেন না। ফলে আমরা দেখেছি যে এই যুদ্ধের কোনো পর্যায়েই কিন্তু তুলসী গ্যাবার্টকে সামনে আনা হয়নি। সামনে আনা হয়েছে কাকে? মার্কো রুবিওকে, আনা হয়েছে পিট হেগসেথকে, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে, গ্যাবার্টকে নয়। ফলে গ্যাবার্টে যাওয়াটা ওয়াজ ম্যাটার অফ টাইম অনলি। মাথায় রাখবেন যে গত কয়েক মাসে, লাস্ট 4 মাসে কিন্তু গ্যাবার্ট 4 নম্বর মন্ত্রী, 4 নম্বর সেক্রেটারি, যিনি পদত্যাগ করতে বাধ্য হলেন। খুব একটা ভালো লক্ষণ নয়। এর মানে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মন্ত্রিসভা, বর্তমান সরকার অনেক নড়বড়ে হয়ে পড়েছে।
হোয়াট অ্যাবাউট কিউবা সিচুয়েশন? আপনার কিউবার কি অবস্থা মনে হয়? আপনি কি মনে হয় যে কিউবাকে দখল করে নেওয়া হবে না? না, কিউবা দখল নয়। কিউবার প্ল্যানটা অনেকটা ভেনেজুয়েলার মতো। কিউবা নিজেই কথা বলার কথা বলেছে, আত্মসমর্পণের কথা বলেছে, কিউবা জানিয়েছে। কিউবায় যে গত সপ্তাহে কিউবা গিয়েছিলেন সিআইএর প্রধান র্যাডক্লিফ, যে কথা বলে এসছেন, তিনি কথা বলেছেন কার সাথে? রাউল কাস্ট্রোর দুই ছেলের সাথে, রাউল কাস্ট্রোর নাতির সাথে, যারা দীর্ঘকাল থেকে আমেরিকার সঙ্গে যোগাযোগ রক্ষা করছিল। তার মানে একটা বেসামরিক চ্যানেলে যোগাযোগ তৈরি হয়েছে। এটা একটা সফট কু বলতে পারি আমরা। খুব শীঘ্রই দেখবেন সফট কু হবে, যে কুয়ের অধীনে রাউল কাস্ট্রো হয় মারা যাবেন, নয় তাকে গ্রেফতার করা হবে। 94 ইয়ার্স ওল্ড তিনি, 94 বছর তার বয়স। ফলে তাকে স্যাক্রিফাইস করা খুব একটা কঠিন হবে না ক্যাস্ট্রোর কিউবার সরকারের পক্ষে। কিউবার সার্ভাইভ করা এখন অসম্ভব হয়ে পড়েছে। কিউবাতে রাজধানীতে এখন 24 ঘন্টার মাত্র 2 ঘন্টা আলো জ্বলে, 22 ঘন্টা অন্ধকার। কিউবা ফরমালি বলেছে আমাদের তেল নেই, তেল শেষ। কারণ যে ব্লকেড বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই ব্লকেড ভেদ করে কোনো তেল আসতে পারছে না। ফলে কিউবাকে মাটিতে টেনে নামানোর সমস্ত আয়োজন সম্পূর্ণ করে ফেলেছে। এই প্রজেক্টটা মার্কিন যুক্তরাষ্ট্র নিয়েছে ফ্রম ডে ওয়ান। কিউবান বিপ্লবের শুরু থেকেই চেষ্টা হচ্ছে, ফিদেল কাস্ট্রোকে মারবার চেষ্টা হয়েছে বারবার। ফাইনালি মার্কিন যুক্তরাষ্ট্র মনে হচ্ছে যেন কিউবাকে দখলের একটা ব্যবস্থা সম্পন্ন করতে যাচ্ছে। খুশি হবে কে? সবচেয়ে বড় বেশি খুশি হবে মার্কো রুবিও নিজে একজন কিউবান। তার প্রজেক্টই হচ্ছে ট্রাম্পের সঙ্গে হাতে হাত মিলিয়ে কিউবার বর্তমান বিপ্লবী সরকারকে বাদ দিয়ে সেখানে একটা তাবেদার সরকার প্রতিষ্ঠা করা, যেমন তারা করেছে ভেনেজুয়েলাতে। শেষ একটি প্রশ্ন করতে চাই আপনাকে, যে ইরান সিচুয়েশন। সো ইরান যুদ্ধ তো বিরতি চলছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এখন উনি তো পয়সা পাবেন না, বিকজ কংগ্রেসের দুই হাউস তার দুই পক্ষই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সো এখন আমরা কোন অবস্থায় আছি? এটা কি যুদ্ধ বন্ধ হয়ে গেছে, না বিরতির মধ্যে আছি, না মানে হোয়াট ইজ দ্য সিচুয়েশন? না, যুদ্ধ তো বিরতিতে আছি আমরা, যুদ্ধ তো চলছে না। আমেরিকা তো আর বোমা ফেলছে না, ইসরায়েলও বোমা ফেলছে না, ফলে যুদ্ধ বিরতি চলছে। এখন ট্রাম্প সাহেব মুখে বলছেন, ক্ষণে ক্ষণে ধমক দিচ্ছেন, এ আসছি বলে, শেষ করে ফেলবো সব ব্রিজ আমরা চিহ্নিত করে রেখেছি, বললেই সমস্ত ব্রিজ, সমস্ত ইলেকট্রিক গ্রিড ধ্বংস করে ফেলবো আমরা। কিন্তু তিনি করতে পারবেন না, এই কারণে যে এর যে প্রতিক্রিয়া হবে, সেই প্রতিক্রিয়া সহ্য করার ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের নেই। মার্কিন যুক্তরাষ্ট্র মানে পলিটিক্যালি আর ইকোনমিক্যালি, আপনি দেখেছেন চীন রাশিয়া মিটিং করেছে বেইজিংয়ে। মিটিংয়ের মূল বক্তব্য কি ছিল? যেটা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড, এটা আর ইউনিপোলার নয়। এবং এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে মার্কিন যুক্তরাষ্ট্র একটা ডিক্লাইনিং পাওয়ার। এটা সরাসরি আমি কোট করছি শি জিনপিংকে, আমেরিকা ইজ এ ডিক্লাইনিং পাওয়ার। ট্রাম্পের মুখের উপরে তিনি বললেন ডিক্লাইনিং পাওয়ার। এবং তিনি আরও কি বললেন, যে বিশ্বের যেই অস্থিরতা, সেই অস্থিরতা কাটানোর জন্য আমরা একসাথে কাজ করব। কে দায়ী অস্থিরতার জন্য? মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে এই অবস্থায় চীনের আমাদের আমেরিকার পক্ষে ইরানের উপরে পাল্টা আক্রমণ আবার শুরু করা অলমোস্ট ইম্পসিবল। প্রায় 6 মাস ধরে এই সৈন্যরা, প্রায় 50,000 সৈন্য আটকে আছে সেখানে। আমাদের অর্থ নেই, আমাদের মিউনিশন নেই, বারুদ নেই। আপনি জানেন যে এই পরিমাণ আমরা মিসাইল নিক্ষেপ করেছি, আমেরিকার স্টক পাইল মানে মজুদ কমে গেছে। ট্রাম্প সাহেব হোয়াইট হাউসে ডেকে নিয়ে এসছেন সমস্ত অস্ত্র উৎপাদকদের, বলছেন যে জরুরি ভিত্তিতে তোমরা করো। কিন্তু বললেই তো, সুইচ টিপলেই তো আগুন জ্বলে না। ইট টেক্স টাইম, ইট নিডস মানি, যার কোনোটাই এই মুহূর্তে আমাদের কাছে নেই। বলে আমার ধারণা যে এখন সর্বাত্মক চেষ্টা হচ্ছে একটা শান্তি চুক্তির মধ্যে আসা। আজকে ভেরি ইন্টারেস্টিং, আজকে রুবিও কি বলেছেন, আমাদের প্রেসিডেন্ট, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, একদিন পর্যন্ত আমরা শুনে এসেছি যে ইরানকে আমরা পর্যদস্ত করে দিয়েছি, আমাদের শর্ত মানতেই হবে। সেই জায়গায় আজকে রুবিও বলেছে আমরা একটা গুড ডিল আশা করছি, আমরা একটা ভালো ডিল আশা করছি। তার মানে টোন চেঞ্জ হয়ে গেছে, একদম টোন চেঞ্জ হয়ে গেছে। একটা গুড ডিল বলতে কি বোঝায়? ট্রাম্প সাহেব একটা জিনিস চাইছেন মাত্র, ইরানের ইউরেনিয়াম থাকবে না। ইরান বলছে না, ইউরেনিয়ামটা আমার জাতীয় সম্পদ। আর গতকাল মস্কো ইঙ্গিত করেছে যে তারা প্রস্তুত আছে
ইরানের ইউরেনিয়ামটা তারা তার দেশে সংরক্ষণ করতে। আপাতত এই নিয়ে চলছে টানা হেঁচড়া দুই দলের মধ্যে। ইরান বলছে আমার জাতীয় সম্পদ, ট্রাম্প সাহেব বলছেন যে এইটি ছাড়া আমি চুক্তি করবো না। মাথায় রাখতে হবে যে ট্রাম্প সাহেব এমন চুক্তি করতে চান যে চুক্তিটা ওবামার করা চুক্তির চেয়ে বেটার, আর তার একটাই পথ, তা হচ্ছে যে ইউরেনিয়ামটাকে কোনো না কোনোভাবে দখল করে নিয়ে আসা। ইরান রাজি হচ্ছে না। সো আরেকটা জিনিস একটু সাইড কোয়েশ্চেন জেনে নিই আপনার, যে ইরান যদি টিকে যায়, আমরা তো মনে করেছিলাম যে এই রেজিমকে তারা শেষ হয়ে যাবে, আপনার রেজা শাহ পাহলভির ছেলে, মানে এই ধরনের একটা ইয়ে ছিল যে তার ছেলে শাসন ক্ষমতা দখল করবে এবং ইরানে ইসলামিক রেভলিউশন যারা এই আয়াতুল্লাহ খুমেনির যে গ্রুপেরা শেষ হয়ে যাবে, অ্যান্ড দেন দ্য হোল মিডল ইস্টের মধ্যে একটা চেঞ্জ আসবে। বাট ইরান যদি টিকে যায় এই রেজিম, তাহলে এই পুরো মিডল ইস্টের উপর তার প্রভাবের মানে হোয়াট ইজ বি দ্য নিউ ডাইমেনশন অফ ইরানিয়ান আপনার ইনফ্লুয়েন্স ইন মিডল ইস্ট? এই যুদ্ধের পরে ক্লিয়ারলি ইরান এই অঞ্চলে উপসাগরে নতুন পরাশক্তি হিসেবে তার অবস্থান পোক্ত করবে, এতে কোনো সন্দেহ নেই। ইরানের হাতে দুটো বড় অস্ত্র আছে, খুব বড় একটা ইকোনমি ইরান, আর দুই হচ্ছে গিয়ে হরমুজ প্রণালী। এখন তো আমরা বুঝতে পেরেছি যে হরমুজ প্রণালী আমি চাইলেও ইরানের সমর্থন ছাড়া এখান দিয়ে আমি জাহাজ চালাচল করতে পারবো না। আমি আরো একটা মজার কথা জেনেছি আমরা, কি এই হরমুজ প্রণালীর ভেতর দিয়ে নিচ দিয়ে গেছে কেবল, এই যে আমরা ভিডিও চ্যাট করি, আমরা ইন্টারনেট যে কেবল এখান দিয়ে গেছে। ইরান চাইলে যে কোনো মুহূর্তে এই কেবলকে ধ্বংস করতে পারে এবং তার ফলে সকল কমিউনিকেশনস এই পুরো অঞ্চলের বন্ধ হয়ে যাবে। ফলে ইরানকে চটানোটা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। সে কারণে আপনারা কি দেখেছেন আজকে টার্কি, কুয়েত, বাহরাইন, ওমান, সৌদি আরব এবং পাকিস্তান তারা একসাথে কথা বলছে ইরানের সাথে, আসো ভাই একটা চুক্তি করি। এবং ক্লিয়ারলি এই চুক্তিটা আমি মনে করি এমন চুক্তি হবে যাতে আমেরিকাকে একটু খুশি করা যায়, কিন্তু ইরান প্র্যাকটিক্যালি বড় কোনো রকমের ক্ষতির সম্মুখীন হবে না। তবে শেষ করছি আমি তাহের এই বলে যে যুদ্ধ যে মুহূর্তে থামবে, যুদ্ধ থামবে তো আজকে আগামীকাল হোক, তখন ক্রাইসিসটা খুব ব্যাপক হবে ইরানের ভেতরে, অর্থনৈতিক ক্রাইসিস, এবং এর ফলে রাজনৈতিক অসন্তোষ বাড়বে। যেই ভয়টা যেই প্ল্যানটা করেছিল ইসরায়েল এবং আমেরিকা, রেজিম চেঞ্জ কিন্তু দেশের ভেতরই হতে পারে যদি ইরানের বর্তমান সরকার ব্যর্থ হয় তাদের প্রেসিং ইকোনমিক ইস্যুগুলিকে সলভ করতে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ হাসান ভাই। আপনাকে আজকে অনেকগুলো বিষয় জানলাম আপনার কাছ থেকে, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনার প্রতি কৃতজ্ঞ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ। আপনার পরিবারের স্বাস্থ্যসেবা এবার একেবারে হাতের নাগালে। লং আইল্যান্ডের ডিয়ার পার্কে